নমরুদ ফ্রাউনের মতো কঠোর পতন হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি জানিয়েছেন, কোনো চাপ বা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না ইরান। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনকে ঘিরে পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় সতর্ক করে বলেছেন, ইরান এখন একটি বড় বিপদের মধ্যে রয়েছে। তিনি ইরানে আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে আবারও সতর্ক করেছেন। আর অন্যদিকে ইরানের শেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি ট্রাম্পের কথার সাথে সুর মিলিয়েছেন। একই সাথে ট্রাম্পের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বানও জানিয়েছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান হল, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করেছে। এছাড়াও F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে, যা ইরানের রাডার ব্যবস্থাকে পুরোপুরি ফাঁকি দিতে সক্ষম। আর অন্যদিকে ইরানও প্রস্তুত। ইরান তাদের আকাশসীমা সুরক্ষায় ফ্রি ফায়ার জোন ঘোষণা করেছে এবং ব্যালিস্টিক মিসাইল ইউনিটগুলোকে উচ্চ সতর্কতায় রেখেছে। ইরান জানিয়েছে, যে কোনো সম্ভাব্য হামলার আগেই তারা প্রি অ্যাম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাতে পারে ইরান। ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্য সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যে কোনো সংশ্লিষ্টতায় ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ইরান নামটি। অন্যভাবে বললে পুরো পৃথিবীর রাজনীতিতেই একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে মধ্যপ্রাচ্য। আর এই মধ্যপ্রাচ্যের ভাইটাল ইস্যু ইরান। 1979 সালে ইরান ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে এর সম্পর্ক যেই পরিমাণ শত্রুতার পর্যায়ে চলে গেছে, অন্য কোনো মুসলিম রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের এমন সম্পর্ক নেই। এই শত্রুতার পেছনে মূল কারণ হচ্ছে, মধ্যপ্রাচ্যকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাগুলোর পক্ষে কখনোই ইরান ছিল না, বরং সর্বদা মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান সোচ্চার। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্রের নীতির বাইরে গিয়ে বা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাজ করে পৃথিবীতে খুব বেশি শাসক টিকে থাকতে পারে নাই। বিশেষ করে মুসলিম বিশ্বে বিরোধিতার ফলস্বরূপ কোনো দেশের রাষ্ট্রনেতার বিদ্রোহের মুখে পতন হয়েছে কোথাও, বা যুক্তরাষ্ট্রের নিচে অভিযান চালিয়ে তাদেরকে শেষ করেছে। আর এই দুই পরিণতির একটাও যেখানে হয় নাই, সেখানে চলছে বছরের পর বছর সংঘাত, বছরের পর বছর অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা, যা একটা দেশকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আর দুর্ভাগ্যজনকভাবে ইরান এই তৃতীয় ক্যাটাগরিতে পড়েছে। ইরানের সরকার বিরোধী নানান বিপক্ষে উস্কে দেওয়া থেকে শুরু করে দেশের ভিতরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনীর অভিযানের খবরও মানুষের জানা। এসবের মাধ্যমে ইরানের অনেক বড় বড় সামরিক অফিসার দুনিয়া ছাড়া হয়েছে, কিন্তু সরকার পতন হয় নাই। বছরের পর বছর ইরানে লেগে আছে যুক্তরাষ্ট্রের দেয়া অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা, যে কারণে ক্রমেই ইরানের অর্থনীতি খাদের কিনারায় চলে যাচ্ছে। এখন অবস্থা এমন হয়েছে, বছরের পর বছর নিষেধাজ্ঞা থেকে আর্থিক সংকটের ফলে ইরানের মানুষজনই এখন সরকারের বিপক্ষে ক্ষেপে উঠেছে। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানো বা তাদের ষড়যন্ত্র ঠেকানোর জন্য ইরানকে বিশাল পরিমাণ অর্থ সামরিক বাহিনীর পেছনেও খরচ করতে হচ্ছে। ফলে দেশের আর্থিক অবস্থা আরও খারাপ হচ্ছে, আর মানুষের ভেতরে ক্ষোভ আরও বাড়ছে। এসবের মিশ্র প্রতিক্রিয়ায় ইরানে কিছুদিন পর পরই নতুন নতুন আন্দোলন দানা বাঁধে।
এসবের মধ্যে কিছু আন্দোলন বা বিক্ষোভ স্বতঃস্ফূর্তভাবে শুরু হয়, আবার কিছু বিক্ষোভে থাকে বিদেশিদের হাত। আর এই মুহূর্তে ইরানে এরকম একটা প্রবল আন্দোলনই চলছে, যে আন্দোলনের ফলে গেল কয়েকদিন যাবৎ ইরানের অবস্থা বেশ উত্তাল। আর এই সুযোগে আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আন্দোলন হয়ে উঠেছে ৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। প্রশ্ন হচ্ছে, এবারের আন্দোলনের মূল কারণ আসলে কি? যেহেতু এই মুহূর্তে অর্থনৈতিকভাবে ইরান চরম সংকটে, তাই এই আন্দোলনের ধাক্কায় কি ইরানের শাসন কাঠামোতে কোনো একটা পরিবর্তন আসবে বা সরকার পতন ঘটবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। ইরানের হাজার হাজার মানুষ দেশের রাস্তায় নেমেছে আজ। কেউ চাকরি হারিয়েছেন, কেউ হিজাব খুলে দাঁড়িয়েছে, কেউ শুধু চুপ করে দাঁড়িয়ে আছে হাতে প্লাকার্ড নিয়ে। বাইরে থেকে দেখলে মনে হয় একটা অর্থনীতির সংকট, কিন্তু ভেতরে জমে আছে কয়েক দশকের ক্ষোভ। এখানে দাম বাড়ে দ্রুত, কিন্তু অধিকার বাড়ে না। প্রশ্ন করলে উত্তর আসে লাঠিতে, আর প্রতিবাদ করলে বন্ধ হয়ে যায় ইন্টারনেট। তরুণরা আর তাদের ভবিষ্যৎকে বিশ্বাস করতে পারছে না। নারীরা আর নিজেদের শরীরের ওপর রাষ্ট্রের পাহারা মানতে চায় না। আর এই আন্দোলনের কোনো নেতা নেই, নেই কোনো দল, আছে শুধু ভয় ভাঙা মানুষের কণ্ঠ। আবার অনেকের প্রশ্ন, এই আন্দোলনের পেছনে মার্কিনীদের ইন্ধন রয়েছে। প্রশ্ন একটাই, এটা কি সামরিক ক্ষোভ, নাকি এক শাসন ব্যবস্থার শেষ অধ্যায়ের শুরু? কেন ইরান জুড়ে চলছে আন্দোলন? ইরানে প্রায় ৩ মাস ধরে দেশ জুড়ে বড় ধরনের আন্দোলন চলছে, যা শুধু অর্থনৈতিক অস্থিরতা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক এবং মানবাধিকার চ্যালেঞ্জের প্রতিফলন। এই আন্দোলনের মূল কারণ হল ভয়াবহ আর্থিক সংকট, মুদ্রা রিয়েলের অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া এবং নাগরিকদের জীবিকার কঠিন বাস্তবতা। রিয়াল মার্কিন ডলারের বিপক্ষে বিপুলভাবে ডুবেছে, মুদ্রাস্ফীতি প্রায় ৪০ থেকে ৫০% ছুঁয়েছে। ফলে সাধারণ মানুষ ক্রুদ্ধ হয়ে রাস্তায় নামছে। দৃশ্য তো এমনই মনে হচ্ছে, তবে এর পেছনে ভিন্ন রহস্য রয়েছে বলেও মত বিশ্লেষকদের। রাজধানী তেহরানে গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির কারাচ, সিরাজ, ইশপাক সহ প্রধান শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়েলের নজিরবিহীন পতনে ক্ষুব্ধ ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। টানা কয়েকদিন ধরে ধর্মঘট ও সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। রাজপথে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করছে পুলিশ, যা পুরো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। বিক্ষোভের তীব্রতা বাড়ার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নেমে এসেছেন। শহরে স্বৈর শাসকের মৃত্যু চায় স্লোগান শোনা যাচ্ছে, যা সরকারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে ইঙ্গিত করে। ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই ফ্লোরিডায় বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে ট্রাম্প বলেছেন, ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে এবং মানুষ মোটেও খুশি নন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি জোরদার করে, তবে তিনি ইসরায়েলের পরবর্তী বিমান হামলায় পূর্ণ সমর্থন দেবেন। ইরানের এই অস্বাভাবিক আন্দোলনের পেছনে পশ্চিমা শক্তি এবং ইসরায়েলের নানামুখী ষড়যন্ত্র যুক্ত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইরানে এই অস্থিরতার পেছনে বিদেশিদের হস্তক্ষেপ থাকতে পারে।
ইরান এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে দেশের শত্রুরা বাইরে থেকে চাপ প্রয়োগের প্রয়াস চালাচ্ছে। সরকার বলছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা এবং তাদের উদ্দেশ্য শোনার জন্য একটি সংলাপের ব্যবস্থাও করা হচ্ছে। তবে ইরানের প্রসিকিউটর জেনারেল হুমকির সুরে বলেছেন, মুদ্রার দরপতন এবং দেশের অর্থনীতির সংকটময় পরিস্থিতির সুযোগে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তবে তা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রে নির্বাসিত স্বঘোষিত শাহজাদা রেজা পাহলভি এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, এই সরকার ক্ষমতায় থাকলে অর্থনৈতিক সংকট কাটবে না, তাই সরকারকে উৎখাতেরও ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে কোনো বিদেশি আগ্রাসন হলে তার জবাব কঠোরভাবে দেয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিক্ষোভকে শত্রুর উস্কানি হিসেবে বর্ণনা করেছেন। ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির খবর সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র পাল্টা প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত, অর্থাৎ লকড অ্যান্ড লোডেড রয়েছে। এ বক্তব্যের পর তেহরান সতর্ক করে জানিয়েছে, এমন কোনো হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। ইরানে হামলা চালাতে আসলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও ইরানের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং এতে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও ঘোষণা দিয়েছে ইরান। ইরান কেন কখনোই ভেনেজুয়েলা হবে না? ইতিহাসে দেখা যায়, ইরানে বাইরের আগ্রাসন সাধারণত সমাজকে বিভক্ত করার বদলে একত্র করে। গেল গ্রীষ্মেই এটি স্পষ্ট হয়েছিল, যখন ইরানিরা তাদের সরকারের বিরুদ্ধে ইসরায়েলের উস্কানিতে সাড়া দেয়নি। দমনমূলক কৌশল সত্ত্বেও তেহরানের কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের অভিযোগ পুরোপুরি অস্বীকারও করেননি। সরকার সমস্যার সমাধান খুঁজছে। নিশ্চিতভাবেই ইরানের সংকটগুলো বাস্তব। তীব্র অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতি, পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক বিরোধ, সর্বোচ্চ নেতার শারীরিক অসুস্থতা এবং উত্তরাধিকার প্রশ্ন ভবিষ্যতে সরকারের ভেতরে চাপ তৈরি হতে পারে। কিন্তু এগুলো ধীরে ধীরে জ্বলে ওঠা সংকট। ভেনেজুয়েলায় যে ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে অভিযান চালানো হয়েছিল, ইরানের ক্ষেত্রে পরিস্থিতি তেমন নয়। কঠিন সময়েও ইরানি সরকার 4 দশকের নিষেধাজ্ঞা, সংঘাত ও অভ্যন্তরীণ অস্থিরতায় টিকে থাকতে পেরেছে, মূলত শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই। এই দৃষ্টিকোণ থেকে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাই বেশি তুলে ধরে, যা অন্য কোনো দেশের জন্য অনুসরণযোগ্য বা মডেল নয়। ট্রাম্প চাইলে হয়তো ভেনেজুয়েলার মতো দুর্বল দেশে কোনো নেতাকে সরিয়ে দিতে পারেন, কিন্তু ইরানের মতো জটিল সমাজকে নিয়ন্ত্রণ এবং রূপান্তর করা ট্রাম্প বা তার জেনারেলদের পক্ষে অসম্ভব। এমনকি গোটা অঞ্চলে ইরাকের চেয়েও বেশি দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ বিশৃঙ্খলা এবং রক্তপাতের আশঙ্কা তৈরি হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।